নমস্কার। আগের দুটো পর্বে আমরা মিউচুয়াল ফান্ডের কিম অর্থাৎ কি ইনফরমেশন মেমোরেন্ডাম থেকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বোঝার চেষ্টা করেছিলাম, যেখানে উদাহরণ হিসাবে ছিল একটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। কিন্তু ইনভেস্টমেন্টের সময় আমাদের পাশে আরও বিভিন্ন বিকল্প উপলব্ধ থাকে, তাই উদ্দেশ্য হওয়া উচিত সমস্ত বিকল্পগুলোর মধ্য থেকে নিজের প্রয়োজন অনুসারে সঠিকটা বেছে নেওয়া। আর এইরূপ তখনই সম্ভব হবে যখন আমাদের পাশে উপলব্ধ সমস্ত বিকল্প সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকবে। তাই আজকের পর্ব থেকে কয়েকটা পর্ব ধরে মিউচুয়াল ফান্ডের সমস্ত ভাগগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। ইনভেস্টরদের সুবিধার্থে 2017 সালে সেবি সমস্ত মিউচুয়াল ফান্ডগুলোকে নতুনভাবে সাজায় এবং সব এএমসির জন্য নতুন কিছু নিয়ম চালু করে। প্রাথমিকভাবে সেবি মিউচুয়াল ফান্ডগুলোকে 5টি ভাগে ভাগ করে দেয়: ইকুইটি ফান্ড, ডেট ফান্ড, হাইব্রিড ফান্ড, সলিউশন ওরিয়েন্টেড ফান্ড এবং আদার স্কিমস। এরপর প্রতিটি ভাগ আবার সাব ক্যাটাগরিতে বিভক্ত হয়, যেমন ইকুইটি ফান্ডের মধ্যে আরও 11টি ভাগ, ডেট ফান্ডের মধ্যে 16টি ভাগ, হাইব্রিড ফান্ডের মধ্যে 6টি ভাগ, সলিউশন ওরিয়েন্টেড ফান্ডের মধ্যে 2টি ভাগ আর আদার্সের মধ্যেও 2টি ভাগ। পুনরায় নতুন নিয়ম নিয়ে আসার উদ্দেশ্য ছিল একাধিক এএমসি একই ধরনের মিউচুয়াল ফান্ড স্কিম নিয়ে এলেও সবার বৈশিষ্ট্য যেন একই রকম থাকে, যাতে সাধারণ ইনভেস্টররা সহজে তুলনা করে বুঝতে পারে যে তারা কোন স্কিমেতে টাকা লাগাচ্ছে এবং সেটা নিজের জন্য উপযুক্ত কিনা। এই সময়ে ঠিক করে দেওয়া হয় কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কোনগুলো লার্জ ক্যাপ হবে, কোনগুলো মিড ক্যাপ হবে এবং কোনগুলো স্মল ক্যাপ হবে। এছাড়াও আরও কিছু নিয়ম, যেমন কোনো এএমসি একই বৈশিষ্ট্য সম্পন্ন কেবলমাত্র একটি স্কিম রাখতে পারবে। মানে যদি কোনো এএমসি লার্জ ক্যাপেতে স্কিম চালু করতে চায়, তাহলে ওই এএমসিতে লার্জ ক্যাপ থেকে কেবলমাত্র একটি স্কিম থাকবে। অর্থাৎ কোনো এএমসির ইকুইটিতে একের বেশি স্কিম তো থাকবে, কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই সমস্ত ভাগগুলোই একটি করে স্কিম থাকবে। একই রকমভাবে ডেট ফান্ডের ক্ষেত্রে, হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে সবের ক্ষেত্রে নিয়ম সমান, কিন্তু ব্যতিক্রম কেবল থিমেটিক ফান্ড, ইন্ডেক্স ফান্ড এবং ফান্ড অফ ফান্ড। এছাড়াও সেবি এটাও নির্ধারণ করে দেয় যে কোনো একটি নির্দিষ্ট ধরনের স্কিম কোথায় কতখানি ইনভেস্ট করবে। যেমন লার্জ ক্যাপ স্কিমের ক্ষেত্রে ওই স্কিমের মোট ইনভেস্টমেন্টের ন্যূনতম 80% টাকা লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতেই হবে। ফলে এএমসি আর নিজের ইচ্ছে মতো অন্য কিছু মিশিয়ে নিতে পারবে না, একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। আজকে আমরা কেবল ইকুইটি ফান্ডগুলো নিয়ে আলোচনা করব। প্রথমটা হলো লার্জ ক্যাপ ফান্ড। যেমনটা নামেই বোঝা যাচ্ছে, এই ফান্ডটি মূলত লার্জ ক্যাপ স্টকেতে ইনভেস্ট করে থাকে। আর এই লার্জ ক্যাপ স্টকগুলো হলো মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী ওই প্রথম 100টি বড় কোম্পানি, যেমন রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস বিভিন্ন। কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা একবার দেখুন। 82.3% ইনভেস্টমেন্ট করা হয়েছে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে, বাকি 17.7% ইনভেস্টমেন্ট হলো মিড ক্যাপ, স্মল ক্যাপ, ডেট আর মানি মার্কেট। এবার 100টি লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে কোন কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে এবং কতখানি ইনভেস্টমেন্ট করবে, এসব সিদ্ধান্ত মিউচুয়াল ফান্ড ম্যানেজার নিয়ে থাকে। এই হলো কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের প্রথম 10টি বড় কোম্পানির তালিকা এবং তাদের হোল্ডিং পার্সেন্টেজ। এইচডিএফসি ব্যাঙ্কেতে 7.77%, আইসিআইসি ব্যাঙ্কেতে 6.91%, রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে 6.53%। সেবির নিয়ম অনুসারে মিউচুয়াল ফান্ড কোথায় কত পরিমাণ টাকা ইনভেস্ট করছে তার আপডেটেড তথ্য প্রতি মাসে প্রকাশ করতে হয়। এএমসি এর ওয়েবসাইটে গিয়ে আপনি প্রয়োজনীয় মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও সম্বন্ধে বিস্তারে জানতে পারেন। আর রিস্কের দিক থেকে দেখলে লার্জ ক্যাপ কোম্পানিগুলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপের তুলনায় কম রিস্কি, কারণ লার্জ ক্যাপ কোম্পানিগুলোর ভলিটিলিটি কিছুটা কম হয়। তাই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সেই সকল ইনভেস্টরের জন্য উপযুক্ত যারা দীর্ঘমেয়াদে রিটার্ন তো পেতে চান, কিন্তু তুলনামূলক কম রিস্কের সঙ্গে। কিন্তু মনে রাখবেন, লার্জ ক্যাপ কোম্পানি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের তুলনায় কম রিস্কি বলে মনে হলেও ইকুইটি ইনভেস্টমেন্ট বাকি সমস্ত ইনভেস্টমেন্টের তুলনায় সর্বদাই রিস্কি হয়ে থাকে। সেটা আপনি সরাসরি হোক বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেভাবেই ইনভেস্টমেন্ট করুন না কেন। আর আমি আগে যেমনটা বলে এসেছি, এই সমস্যার একমাত্র ঔষধ হলো সময়।
আপনি যদি সময় দিয়ে ইনভেস্টমেন্ট করেন তাহলে মোটামুটি একটা ভালো রিটার্ন পেতে পারেন। এই দেখুন শেষ 10 বছরের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন। দীর্ঘ সময়কালে প্রায় সমস্ত মিউচুয়াল ফান্ডই পজিটিভ রিটার্ন দিয়েছে। এবার আসুন মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপেতে। এখন নিশ্চয়ই নাম থেকেই বোঝা যাচ্ছে মিড ক্যাপ ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ কোম্পানিতে এবং স্মল ক্যাপ ফান্ডগুলো প্রধানত স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকে। আর মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো খুব রিস্কি হয়, তাই এক্ষেত্রেও ইনভেস্টমেন্ট দীর্ঘ সময়কালের জন্য হওয়া আবশ্যক। অল্প সময়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পরিকল্পনা না করাই সব থেকে ভালো। আর যেহেতু রিটার্ন মার্কেটের উপর নির্ভর করে, তাই একজন সাধারণ ইনভেস্টরের ক্ষেত্রে সর্বদাই সঠিকভাবে মার্কেটের অনুমান করা প্রায় অসম্ভব। তাই দীর্ঘ সময়কালের জন্য ইনভেস্টমেন্ট করার চিন্তা রাখা উচিত। আপনি লাস্ট 2 বছরের মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখলে পাবেন খুব ভালো রিটার্ন দিয়েছে। এমনকি 2020 থেকে 2025 পর্যন্ত স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বছরে কম্পাউন্ডেড 30% উপরে রিটার্ন দিয়েছে, আর মিড ক্যাপ 27%। তবে এই সময়কালে ভালো রিটার্ন এসেছে মানে পরেও যে একই প্রকারের রিটার্ন আসবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আবার এটাও ঠিক, ছোট কোম্পানিগুলোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বড় কোম্পানিগুলোর চেয়ে বেশি হয়ে থাকে। তাই অনেক সময় মিড ক্যাপ আর স্মল ক্যাপ ফান্ড থেকে লার্জ ক্যাপ ফান্ডের তুলনায় ভালো রিটার্ন পাওয়া যায়। আবার উল্টোভাবে ছোট কোম্পানিগুলো অনেক সময় খুব তাড়াতাড়ি লসে চলে যায় এবং খারাপ রিটার্ন দেয়। তাই আপনি যদি লং টার্মেতে দেখেন 10 বছর বা আরও বেশি, তাহলে নিশ্চিতভাবে পজিটিভ রিটার্ন পাওয়া যায়। এই হলো লাস্ট 10 বছরের মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন। এবার আসুন লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডেতে। লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড হলো লার্জ এবং মিড ক্যাপ কোম্পানির মিশ্রণ। সেবির নিয়ম অনুযায়ী এই ফান্ডে লার্জ ক্যাপ কোম্পানিতে ন্যূনতম 35% এবং মিড ক্যাপ কোম্পানিতে ন্যূনতম 35% ইনভেস্টমেন্ট থাকতে হবে। আর এই প্রকার মিশ্রণ থাকার কারণে এই ধরনের ফান্ড থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা লার্জ ক্যাপ ফান্ডের তুলনায় বেশি হয়, কিন্তু মিড ক্যাপ ফান্ডের তুলনায় কম। আর রিস্ক লার্জ ক্যাপ ফান্ডের তুলনায় বেশি, কিন্তু মিড ক্যাপ ফান্ডের তুলনায় কম হয়ে থাকে। এই দেখুন শেষ 10 বছরের লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের রিটার্ন। আশা করি এই পর্যন্ত এই 4টি ভাগ পরিষ্কার করতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর করে দেব। আজকে এই পর্যন্তই থাক, বাকি ভাগগুলো নিয়ে খুব শীঘ্রই আসবো পরের পর্বে। চলুন, নমস্কার।